একটা নকল চেনের ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ অফিসাররা কিছু ভয়ানক দুষ্কৃতির সম্মুখীন হয়, যারা বদলা নেওয়ার জন্য বেছে বেছে সমস্ত পুলিশ অফিসারদের মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাদের নগ্ন ভিডিও তৈরি করে রাখত এবং পরে তাদেরকে ব্ল্যাকমেল করে আত্মহত্যা করতে বাধ্য করত। এখন আপনাদের কি মনে হয়, পুলিশ কি পারবে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দিতে, নাকি তাদের এই নোংরা খেলায় প্রাণ হারাবে আরও কিছু নিরীহ অসহায় মেয়েরা? সেটাই দেখব আমরা আজকের ভিডিওতে। মুভির শুরুতেই আমরা জোসেফ নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কাগজে কিছু একটা লিখছিল। এরপর সে রুমের ভেতরে এসে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে, আর তার ছটপট করতে করতে মারা যাওয়ার দৃশ্যটি ওই রুমের ভেতরে দাঁড়িয়েই কিছুজন ব্যক্তি দেখতেছিল। এখান থেকেই সিন 8 মাস পরে এক পুলিশ স্টেশনে শিফট হয়। পুলিশ স্টেশনের সামনে হঠাৎ করেই একটা বাস এসে দাঁড়ায়। পুলিশ বাসের কাছে গেলে জানতে পারে ওই বাসের ভেতরে এক বৃদ্ধার সোনার হার চুরি হয়ে গেছে, আর ওই বৃদ্ধা দুজন মহিলার উপরে তার হার চুরির দোষারোপ লাগায়। পুলিশ ওই দুজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে, আমরা কোনো হার চুরি করিনি। এরপর পুলিশ তাদেরকে চেক করলেও তেমন একটা কিছু খুঁজে পায় না। তখনই স্টেশনে আসে এসআই হরে কৃষ্ণ। এসআই ওই মহিলাকে বলে, ওনার হারটা ফেরত দিয়ে দাও। তখন মহিলাটি বলে, আমার কাছে কোনো হার নেই। কৃষ্ণ তখন অনেক রেগে গিয়ে ওই মহিলাটির চুলের মুঠি ধরে, তবে মহিলাটি তখন কৃষ্ণকে আঙুল দেখিয়ে বলে, আমি প্রেগনেন্ট। যা শুনে কৃষ্ণ আরও রেগে যায় এবং সজোরে তার পেটে একটা লাথি মারে। এই সমস্ত দৃশ্য দেখে পাশের মহিলাটি বলে, স্যার, হারটা আমার কাছে আছে। কিছুক্ষণ পর একজন অফিসার আড়ালে গিয়ে তাদের সিনিয়র ডিএসপি সাহুলকে বলে, আজ সকালবেলায় একটা হার চুরির কেস এসেছিল। যে মহিলাটি ওই হারটি চুরি করেছে সে নিজেকে প্রেগনেন্ট বলা সত্ত্বেও কৃষ্ণ স্যার তার পেটে লাথি মেরেছে। এমনকি কৃষ্ণ স্যার ওই মেয়েটির কোনো মেডিকেলও করায়নি এবং তার নামে কোনো এফআইআরও লিখতে দেয়নি। সিনিয়র বলে, ঠিক আছে, আমি দেখছি। এখানে আমরা জানতে পারি কৃষ্ণ বেশ কিছু মাস সাসপেন্ড থাকার পর আজ পুনরায় তার চাকরিতে জয়েন করেছে। সাহুলের পর কৃষ্ণকে ফোন করে, তবে কৃষ্ণ ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে চন্দ্রবাবু ও একটা মেয়ে আসে। মেয়েটি বলে, স্যার, আমি শ্রীরাম ফাইন্যান্সের এমপ্লয়। আজ সকালবেলায় ইনি একটি হার এনেছিলেন, যেটা ছিল নকল। তখন চন্দ্রবাবু বলে, নকল হতেই পারে না স্যার, কারণ আমি স্ত্রীর অপারেশনের জন্য হারটা বন্ধক রাখতে গিয়েছিলাম। এখন এরা হারটাকে বদলে দিয়ে বলছে সেটা সোনার নয়। তখন কৃষ্ণ বলে, আপনি বলতে চাইছেন আপনার হারটা দেখা মাত্রই ওরা আপনার হারের ডুপ্লিকেট বানিয়ে ফেলেছে? তখন চন্দ্রবাবু বলে, স্যার, আমি কোনো চোর নই, আমি একজন বাস কন্ডাক্টর। এই সোনার হারটি আমি আমার মেয়েকে জন্মদিনে উপহার দেওয়ার জন্য কিনেছিলাম। কৃষ্ণ এরপর চন্দ্রবাবুকে নিয়ে হসপিটালে যায়। সেখানে চন্দ্রবাবুর স্ত্রী ভর্তি রয়েছে। কৃষ্ণ চন্দ্রবাবুর মেয়েকে ওই হারটা দেখিয়ে বলে, এটা কি তোমার বাবা তোমাকে কিনে দিয়েছিল? মেয়েটি হারটাকে না দেখেই হ্যাঁ বলে। ব্যাপারটা কৃষ্ণের কিছুটা সন্দেহজনক মনে হওয়ায় সে মেয়েটাকে আলাদা করে নিয়ে গিয়ে বলে, তুমি হারটাকে না দেখেই হ্যাঁ বলছো, তার মানে তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। মেয়েটি বলে, স্যার, আমি হারটা হারিয়ে ফেলেছি আর বাবার ভয়ে নকল হার বানিয়েছি। কৃষ্ণ তখন বলে, তোমার বাবা হারটাকে আসল ভেবে বন্ধক রাখতে গিয়েছিল। দোকানে এই নকল হারটা বিক্রি করতে গেলে তোমার বাবা ধরা পড়বে, এমনকি তার অনেক অপমানও হবে। তা সত্ত্বেও তুমি তাকে বাধা দাওনি, তার মানে হারটা চুরি হয়নি। এরপর তাদের মধ্যে কিছু একটা কথা হয়। যাওয়ার সময় কৃষ্ণ চন্দ্রবাবুকে বলে, স্ত্রীর অপারেশন হলে মেয়েকে নিয়ে থানায় আসবেন। এরপর কৃষ্ণ হারটির ছবি তুলে তাদের স্কোয়াডকে পাঠিয়ে বলে, যত দ্রুত সম্ভব হারটির পুরো ডিটেলস বের করো। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে একটি দোকানে এই হারটার সঙ্গে আরো দুটো হার বিক্রি করা হয়েছিল, তবে তারা বিক্রয়কারীর কোনো খোঁজ পায় না। অফিসার কৃষ্ণকে বলে, একটা হার চন্দ্রবাবু কিনেছিল আর দ্বিতীয়টি জোসেফ চেম্বোলা নামের এক ব্যক্তি কিনেছিল। তবে জোসেফ আজ থেকে 8 মাস আগে কর্ণাটকা পুলিশের চাকরি করাকালীন গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে, আর তৃতীয় হারটি কে কিনেছে তার খোঁজ আমরা চালাচ্ছি। কৃষ্ণ এরপর জোসেফ চেম্বোলার বাড়িতে যায়। জোসেফের স্ত্রী বলে, সবাই বলে উনি আত্মহত্যা করেছেন, কিন্তু সত্যি কথা বলতে উনি কাউকেই ভয় পেতেন না। কৃষ্ণ তাকে হারটা দেখালে সে বলে, এটা তো আমার মেয়ে এঞ্জেলের হার। সে বলেছিল হারটা চুরি হয়ে গেছে। এঞ্জেলকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, কলেজে যাওয়ার সময় এক বাইকওয়ালা তার হারটি ছিনতাই করে নিয়ে গেছিল। আমি বাবার সঙ্গে গিয়ে ওয়েস্ট পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছিলাম। এরপর কৃষ্ণ সেখান থেকে বেরিয়ে আসে, আর তখনই আমরা দেওয়ালে জোসেফের ছবি দেখতে পাই, যাকে আমরা মুভির শুরুতেই সুসাইড করতে দেখেছিলাম। অন্যদিকে পুলিশ তৃতীয় হারটি কে কিনেছিল তার ডিটেলস পেয়ে যায়, তবে তারা সেটা দেখে অবাক হয়ে যায়। সাথে সাথেই তারা ডিএসপি সাহুলকে ফোন করে সবকিছু জানায়। সাহুল বলে, কৃষ্ণকে এই কেসের আর কোনো ডিটেলস দেবে না। সে কেস সম্পর্কে কিছু জানতে চাইলে তোমরা বলবে অনেক খোঁজাখুঁজির পরেও তেমন কিছু প্রমাণ পাওনি। এদিকে চন্দ্রবাবু একাই পুলিশ স্টেশনে আসে। কৃষ্ণ চন্দ্রবাবুকে বলে, আপনার মেয়েকেও সঙ্গে আনতে বলেছিলাম, তাকে আনেননি কেন? আসলে সেই হারটাকে পাল্টে দিয়েছিল। চন্দ্রবাবু বলে, আমার মেয়ে এমনটা কখনোই করবে না। কৃষ্ণ বলে, আপনার মেয়ে কোনো এক ছেলেকে ভালোবাসে
আর সেই আপনার মেয়েকে সেক্সুয়ালি অ্যাবিউজ করে হাতটা নিয়ে নিয়েছে। চন্দ্রবাবু বলে, আমার মেয়ে এমনটা নয়, তবে আপনি তার সঙ্গে কথা বলার পর থেকেই সে কেমন একটা হয়ে গেছে। যাই হয়ে যাক না কেন, আমি তাকে থানায় আনবো না। কৃষ্ণ বলে, আপনার মেয়ে নাবালিকা, আপনি তাকে থানায় না আনলে আমি প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফিসিয়েন্সের কেস ডায়াল করে তাকে অবশ্যই থানায় নিয়ে আসবো। রাতের বেলায় কৃষ্ণ বাড়ি ফিরলে তার কাছে একটা ফোন আসে। কৃষ্ণ তখনই গাড়ি নিয়ে চন্দ্রবাবুর বাড়িতে যায়। আসলে চন্দ্রবাবুর মেয়ে আজ আত্মহত্যা করেছে। কৃষ্ণ ভেতরে যেতে চাইলে চন্দ্রবাবু তার কলার ধরে বলে, আমি তো আগেই বলেছিলাম যে কোনো কমপ্লেন দেব না। আজ আপনার জন্যই আমার মেয়ে আত্মহত্যা করেছে, আপনাকে আমি ছাড়বো না। সেখানে থাকা বাকি পুলিশেরা কোনোভাবে চন্দ্রবাবুকে শান্ত করে। কৃষ্ণ ভেতরে গিয়ে মেয়েটির ঝুলন্ত দেহ দেখার সাথে সাথেই তার স্মৃতিতে পুরানো কিছু একটা ভেসে ওঠে। তার হার্টবিট ফাস্ট হয়ে যায় এবং একই সাথেই অস্বস্তি লাগতে শুরু করে। সাহুল বাইরে থেকে কৃষ্ণের অবস্থা দেখে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। কৃষ্ণ বাড়ি ফিরে তার বড় মেয়েকে খুঁজতে থাকে। তন্ন তন্ন করে সারা বাড়ি খোঁজার পরেও সে নীলাকে কোথাও খুঁজে পায় না। তাই কৃষ্ণ রেগে গিয়ে তার স্ত্রী গীতাকে মারতে শুরু করে। গীতা রেগে গিয়ে বলে, তুমিই আমার মেয়েকে মেরেছো, আজ তোমার জন্যই সে আর বেঁচে নেই। এটা শুনে কৃষ্ণ হতবাক হয়ে যায়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় পুলিশ স্যাম নামের এক ছেলেকে তাড়া করছে। তাড়া করতে করতে অবশেষে একটা পর্যায়ে তারা তাকে ধরে ফেলে। আসলে থমাস নামের একজন অফিসার কিছু বছর আগে স্যামকে শ্লীলতাহানির কেসে গ্রেপ্তার করেছিল। তারই বদলা নিতে স্যাম থমাসের মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার নগ্ন ভিডিও তৈরি করে, যার কারণে থমাসের মেয়ে আত্মহত্যা করে। অন্যদিকে কৃষ্ণ যখন থানা থেকে বেরিয়েই যাচ্ছিল তখন সে থমাসকে তাড়াহুড়ো করে থানায় ঢুকতে দেখে। থমাস পাগলের মতো শ্যামকে মারতে শুরু করে। এটা দেখে কৃষ্ণ এবং বাকি পুলিশেরা সবাই মিলে কোনো রকমে থমাসকে থামায়। তখন শ্যাম বলে, ভিডিওটা শুধু এই একটা ল্যাপটপেই নেই, আরো অনেক জায়গাতে কপি করা রয়েছে, আমি কাউকে ছাড়বো না। এটা শুনে কৃষ্ণ কনস্টেবলকে জিজ্ঞাসা করে ল্যাপটপে কি রয়েছে, তবে কনস্টেবল কৃষ্ণকে কোনো উত্তর দেয় না। তখন কৃষ্ণ নিজেই ল্যাপটপটাকে নিয়ে চালু করে আর সেটাতে সে যা দেখে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। ভিডিওটা ছিল তার মেয়ে নীলার, অর্থাৎ স্যাম নীলারও সর্বনাশ করেছে। কৃষ্ণ প্রচণ্ড রেগে গিয়ে স্যামকে মারতে শুরু করে। বাকি সমস্ত পুলিশ মিলে কৃষ্ণকে আটকানোর চেষ্টাও করে, তবে শেষমেশ কৃষ্ণের হাতে মার খেয়ে স্যাম সেখানেই মারা যায়। অন্যদিকে নীলা তার মাকে কাঁদতে কাঁদতে বলে, আমি এসব ইচ্ছে করে করিনি, ছেলেটা আমাকে ঠকিয়েছে। গীতা নীলাকে সান্ত্বনা দিয়ে বলে, এতে তোমার কোনো ভুল নেই, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। এই সময়ে কৃষ্ণ বাড়িতে চলে আসে। সে নীলার ওপর প্রচণ্ড রেগেছিল। গীতা কৃষ্ণকে বোঝানোর চেষ্টা করে যে এতে নীলার কোনো দোষ নেই, তাকে ড্রাগস দিয়ে এইসব করানো হয়েছে। তবে কৃষ্ণ তার কোনো কথাই শোনে না। সে নীলাকে দরজা খুলতে বলে, তবে তা সত্ত্বেও নীলা দরজা না খোলায় সে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দেখে নীলা আত্মহত্যা করেছে। এই দৃশ্যটা দেখা মাত্রই কৃষ্ণ তখনই অজ্ঞান হয়ে যায়। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। ডাক্তার জানায় মেয়ের মৃত্যুর কারণে কৃষ্ণ অনেক কিছু স্মৃতি ভুলে গিয়েছিল, তবে আবারও এই রকমই ঘটনা দেখে তার স্মৃতি পুনরায় ফিরে এসেছে। অন্যদিকে গীতা নীলার মৃত্যুর জন্য কৃষ্ণকেই দায়ী মনে করতে শুরু করে। তাই সে তার ছোট্ট মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়, যার ফলে কৃষ্ণ সম্পূর্ণ একা হয়ে পড়ে। কিছুদিন পর কৃষ্ণ থমাসের বাড়িতে যায়। সেখানে আমরা জানতে পারি স্যামের খুনের দায় থমাস নিজেই নিয়ে নিয়েছে, যার কারণে তার উপর কেস চলছে। রাতের বেলায় থমাসের বাড়িতে কয়েকজন ছেলে মেয়ে আসে। তারা বলে, আমরা এলসার ফ্রেন্ড, তার শেষ কার্যে আসতে পারিনি, তাই আপনাদের সঙ্গে দেখা করতে আসলাম। থমাস যখন তাদের সঙ্গে কথা বলছিল তখন থমাসের স্ত্রী কিচেনে যায় তাদের জন্য শরবত তৈরি করতে। তবে অদ্ভুতভাবেই তাকে সাহায্য করার জন্য এনা ও সেলিনও তার সঙ্গে যায়। এরপর তারা সবাই মিলে একত্রে শরবত খায়। তবে কথা বলতে বলতে থমাসের কিছু একটা সন্দেহ হয়। থমাস তাদেরকে বলে, তোমাদের স্কুলের একজন ম্যাডাম এলসাকে পড়াতে আসতো, তার নামটা যেন কি ছিল বলতো, আমার ঠিক মনে পড়ছে না। সেলিন বলে, শ্রীদেবী ম্যাডাম হবে মনে হচ্ছে। থমাস তখন স্কুলের একটা গ্রুপ ফটো দেখিয়ে বলে, এদের মধ্যে শ্রীদেবী ম্যাডাম কোনটা? তবে এটাতে তারা কোনো উত্তর দিতে পারে না। থমাসেরও আর বুঝতে বাকি থাকে না এরা এলসার ফ্রেন্ড নয়। তখনই তাদের মধ্যে একজন শ্যামের ছবি দেখিয়ে বলে, তুই যে শ্যামকে মেরেছিস আমরা তারই বন্ধু। এরপর হঠাৎ করেই থমাস এবং তার স্ত্রীর নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। আসলে তারা থমাস এবং তার স্ত্রীর শরবতে বিষ মিশিয়ে দিয়েছিল। সেলিন বলে, তুই আমার ভালোবাসাকে মেরেছিস আর এটা হচ্ছে তারই সাজা। এই সময় থমাসের স্ত্রী বলে, তোমার বন্ধুকে আমার স্বামী মারেনি, তাকে কৃষ্ণ স্যার মেরেছে। আর এটা বলা মাত্রই তারা দুজন সেখানেই মারা যায়। এটা শুনে স্যামের বন্ধুরা থমাসের ফোন থেকে কৃষ্ণের ডিটেলস বের করে। পরের দিন পুলিশ থমাসের বাড়িতে আসে। কৃষ্ণ পুরো বাড়িটাকে ভালো করে ঘুরে দেখে। সবাই প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যাই মনে করে, তবে কৃষ্ণ সাহুলকে বলে, এটা আত্মহত্যা নয়, এটা খুন।
কারণ এরা বিষ খেয়ে আত্মহত্যা করলে বিষের বোতল টেবিলে থাকতো, এমনভাবে নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো না। তাছাড়া কিচেনে 5টা গ্লাস রয়েছে যেগুলিতে এখনো জল লেগে আছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টকে নষ্ট করার জন্য খুনি গ্লাসগুলিকে ধুয়েছে। তাছাড়া ওরা দুজন যদি শরবতে বীজ মিশিয়ে খেত তাহলে একটা লেবুতেই কাজ মিটে যেত, কিন্তু আমি ডাস্টবিনে 4টা লেবু দেখেছি, অর্থাৎ খুনি একজন কেউ নয়, একের বেশি। কৃষ্ণ এরপর সেই মেয়েটির কাছে যায় যে ওই 3টি হার দোকানে বিক্রি করেছিল। কৃষ্ণ মেয়েটিকে স্যামের ছবি দেখালে মেয়েটি তাকে চিনতে পারে না। তখন কৃষ্ণ বলে, তুমি যদি একে চিনতেই না তাহলে এর হার তোমার কাছে আসলো কিভাবে? সত্যি বলো, না হলে তোমার জেল হতে পারে। তখন মেয়েটি বলে, আমি যে মলে কাজ করি তার চেঞ্জিং রুমে একটা প্যান্ট থেকে এই হারগুলো পেয়েছি। কৃষ্ণ এরপর মলে সিসিটিভি চেক করলে এনাকে চিনতে পারে। স্যামের বন্ধুরাও জেনে যায় যে পুলিশ এনাকে চিনে ফেলেছে, তাই তারা ঠিক করে তারা ব্যাঙ্গালোর চলে যাবে, কিন্তু সেলিন এতে রাজি হয় না। অন্যদিকে কৃষ্ণ এঞ্জেলের কাছে যায় এবং বলে, আমি জানি তোমার হাতটা ছিনতাই হয়নি, একজন তোমাকে ঠকিয়ে তোমার বাজে ভিডিও তৈরি করেছে। এরপর কৃষ্ণ তাকে স্যামের ছবি দেখিয়ে বলে, এই কি সেই ছেলে? তখন এঞ্জেল বলে, না এ নয়, আমার সর্বনাশ 3জন মিলে করেছে। রাতে পুলিশের কাছে খবর আসে এনাকে একটা বারে দেখা গেছে। পুলিশ এনাকে ধরার জন্য দ্রুত সেই বারে আসে, তবে এনা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথেই পুলিশও তার পিছু নেয়। এই সময় একটা ট্রাক এসে এনার গাড়িতে ধাক্কা মারে, যার কারণে এনা সেখানেই মারা যায়। এনার বন্ধুরা তাকে দেখার জন্য লুকিয়ে মর্গে আছে, তবে এক ডাক্তার তাদেরকে দেখে ফেলে। ডাক্তার সাথে সাথেই কৃষ্ণকে ফোন করে, তবে তারা ডাক্তারের ফোনটা কাড়িয়ে নেয়। কৃষ্ণ বুঝতে পারে কোনো একটা গন্ডগোল রয়েছে, তাই সে দৌড়ে মর্গে আসলে সেখানে এনার বন্ধুদেরকে দেখতে পায়। এরপর ওই গ্যাংয়ের সঙ্গে কৃষ্ণের ফাইট শুরু হয়। এই ফাইটে কৃষ্ণ বেশ গুরুতরভাবে আহতও হয়। তারা কৃষ্ণের গায়ে ছুরি গেঁথে দেয়। এরপর তারা ডাক্তারের গলায় ছুরি গেঁথে কোনো রকমেই সেখান থেকে পালিয়ে যায়। স্যামের বন্ধুরা ঠিক করে তারা কৃষ্ণকে মেরে ফেলবে। অন্যদিকে ডাক্তার কণিকা কোনো রকমে বেঁচে যায়। সে কৃষ্ণকে বলে, আমি এই দুটো মেয়েকে চিনি, ওদের এখানে আনা হয়েছিল ড্রাগসের নেশা ছাড়ানোর জন্য, ওরা কলেজের বাচ্চাদের ড্রাগ সাপ্লাই করত। এরপর কৃষ্ণ তদন্ত করে জানতে পারে এনা ও সেলিনকে ড্রাগসের কেসে ইন্সপেক্টর জোসেফ গ্রেপ্তার করেছিল। কৃষ্ণ এরপর ওই কেসের ইনভেস্টিগেটিং অফিসারকে আসল ঘটনাটা জিজ্ঞাসা করে। ওই অফিসার বলে, সেদিন রাতে আমাদের কাছে খবর আসে একটা বাসে ঝামেলা হয়েছে। আমি আর জোসেফ স্যার সেখানে গেলে জানতে পারি 3জন ছেলে মেয়ে বাসে ড্রাগসের নেশা করছে, আর তারা কন্ডাক্টরকে এত মেরেছে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এরপর আমরা তাদের 3জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিলাম। তারা বারবার বলছিল, আমাদেরকে ছেড়ে দিন, যত টাকা লাগবে আমরা দেব। তবে জোসেফ স্যারও ড্রাগস নেয় এবং তার নজর পড়ে ওই দুটো মেয়ের ওপর। তিনি গাড়িটা একটা ফাঁকা জায়গাতে নিয়ে যায় এবং স্যামের চোখের সামনেই এনা ও সেলিনকে রেপ করে। কৃষ্ণ এই পুরো ঘটনাটা তাদের সুপিরিয়রকে শোনায় আর বলে, ওরা এর প্রতিশোধ নেওয়ার জন্যই জোসেফের মেয়েকে রেপ করেছে এবং একই সাথেই জোসেফকে আত্মহত্যা করতেও বাধ্য করেছে। এই একই ঘটনা হয়তো থমাসের সঙ্গেও ঘটেছে। এরপর থানায় চন্দ্রবাবু আসে। সাহুল তাকে শ্যাম, এনা এবং সেলিনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এদেরকে চেনো? চন্দ্রবাবু বলে, হ্যাঁ স্যার চিনি। এখান থেকে সিন 5টে শিফট হয়। চন্দ্রবাবু যে বাসের কন্ডাক্টর, হঠাৎ করেই সেই বাসে একটা ঝামেলা শুরু হয়। চন্দ্রবাবু ভেতরে গেলে জানতে পারে 3জন ছেলে মেয়ে ড্রাগস নিয়ে বাসে ঝামেলা করছে। সে তাদের ব্যাগ চেক করতে গেলে তারা চন্দ্রবাবুকে প্রচুর মারে। এরপর চন্দ্রবাবু পুলিশকে ফোন করে পুরো ঘটনাটা জানায়। সাহুল চন্দ্রবাবুকে বলে, এই 3জনই তোমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে চন্দ্রবাবু এটা বিশ্বাস করে না। সে মনে করে তার মেয়ের মৃত্যুর জন্য কৃষ্ণ দায়ী। কৃষ্ণ এরপর সাহুলকে নিয়ে কোর্টে যায়, কারণ আজ গীতা ও কৃষ্ণের ডিভোর্সের ডেট রয়েছে। সাহুল গীতাকে সেই 3জনের ছবি দেখায়। এখান থেকে সিন আবারও 5টে যায়। গীতা ও নীলা একটা বাসে করে যাচ্ছিল। তখন নীলা লক্ষ্য করে পাশের সিটে কয়েকজন ড্রাগস নিচ্ছে। একই সাথে গীতাও এটা দেখে ফেলে এবং সে এটা সহ্য করতে না পেরে তাদেরকে বলে, পাবলিক প্লেসে এমনটা কেন করছো? তবে তারা কোনো জবাব না দেওয়ায় গীতা কন্ডাক্টরকে ডেকে পাঠায়। তখন শ্যাম বলে, আমরা কি তোর সঙ্গে বা তোর মেয়ের সঙ্গে খারাপ কিছু করেছি? নিশ্চয়ই করিনি, তাহলে চুপচাপ সিটে বস। এরপর এনা নীলাকে বলে, তুমি ড্রাগস ট্রাই করবে? এটা দেখে গীতা সেই ড্রাগসটাকে ছুঁড়ে ফেলে দেয়, যার কারণে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখনই বাসের কন্ডাক্টর সেখানে চলে আসে এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। তবে তারা কন্ডাক্টরকেও ধরে মারতে শুরু করে, যার কারণে ওই কন্ডাক্টর বাধ্য হয়েই পুলিশকে ফোন করে। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাদের 3জনকে ধরে নিয়ে যায়। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। গীতা কোর্টে চলে যায়। সাহুল কৃষ্ণকে বলে, গীতাকে সত্যটা বলে দেওয়া উচিত। তবে কৃষ্ণ বলে, কোনোভাবেই এটা গীতাকে জানানো যাবে না, তাহলে গীতা নিজেকেই অপরাধী মনে করবে এবং ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাবে। এই অপরাধ বোধ এতদিন আমায় কুরে কুরে খেয়েছে। তবে আমি চাই না যে গীতাও তার শিকার হোক। এরপর গীতা এবং
কৃষ্ণের ডিভোর্স হয়ে যায়। এই সময় একজন অফিসার কৃষ্ণকে ফোন করে জানায় কাল যে মেয়েটার মৃত্যু হয়েছে তার লাস্ট লোকেশন চন্দ্রবাবুর বাড়ির কাছেই ছিল। কৃষ্ণ বুঝতে পারে তারা চন্দ্রবাবুর ওপর আক্রমণ করবে, তাই সে দ্রুত চন্দ্রবাবুকে ফোন করে, তবে সে ফোনটা কেটে দেয়। এরপর ওই গ্যাং সুযোগ বুঝে চন্দ্রবাবুর বুকে ছুরি গেঁথে দেয়। তবে ততক্ষণে কৃষ্ণ সেখানে পৌঁছে যায়, কিন্তু তা সত্ত্বেও সে তাদেরকে ধরতে পারে না। কৃষ্ণ বুঝতে পারে এর পরের টার্গেট তার ফ্যামিলি। এখান থেকে সিন গীতার বাড়িতে শিফট হয়। স্যামের বন্ধুরা গীতার বাড়িতে এসে কৃষ্ণকে ভিডিও কল করে এবং বলে ফ্যামিলিকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি আয়। তারা গীতাকে তার মেয়ের নগ্ন ভিডিও দেখায়। এই সময় গীতার বাবা তার বন্দুক বের করে তাদের দিকে গুলি চালাতে থাকে, যার ফলে তারা লুকিয়ে পড়ে। আর এই সুযোগেই গীতা তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে শ্যামের বন্ধুরা গীতার বাবার বুকে ছুরি গেঁথে তাদেরকে তাড়া করতে শুরু করে। শেষমেশ একটা পর্যায়ে তারা গীতাকে ধরে ফেলে এবং তার পেটে ছুরি গেঁথে দেয়। এরপর তারা ছোট্ট মেয়েটিকে মারতেই যাবে, তখনই কৃষ্ণ চলে আসে। তারপর আর কি, তাদের মধ্যে এক তুমুল লড়াই শুরু হয়। কৃষ্ণ তাদেরকে মারতে মারতে প্রায় আধমরা করে দেয়। এই সময় সেখানে বাকি পুলিশেরাও চলে আসে। তারা ওই গ্যাংকে গ্রেপ্তার করে এবং গীতাকে হসপিটালে ভর্তি করে দেয়। এখান থেকে সিন কিছু মাস পরে শিফট হয়। আজ কৃষ্ণের মেয়ের জন্মদিন। কৃষ্ণ খবরে দেখে ওই গ্যাংয়ের সবার মৃতদেহ পাওয়া গেছে। আসলে তারা ছাড়া পাওয়ার পর কৃষ্ণ প্ল্যান করেই তাদের ড্রাগসে বীজ মিশিয়ে তাদেরকে মেরে ফেলেছে। কৃষ্ণ সাহুলকে এ ব্যাপারে কিছু না বললেও সে ভালোভাবেই জানতো এই কাজটা কৃষ্ণই করেছে। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমন সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।